I give you a discount. এখানে জামাগুলো অনেক প্রাইস না, অনেক বেশি দাম লিখে রাখছে। এটা কত ছিল? কাউকে পাশে না পাওয়ার কিন্তু একটা অন্যরকম কষ্ট, বাট ওইখান থেকে আবার ডেঙ্গু ধরা পড়ে এখন আবার আইসিইউতে ভর্তি। ডেঙ্গুর সিজন কিন্তু বাংলাদেশে চলে আসছে। শুধু ভাত আর ডাল। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি সাইমা, সবাইকে আবার ওয়েলকাম করছি আমার চ্যানেল দ্যাট দেশি সাইমাতে। আজকে ব্লগটা শুরু করছি একদম বাস স্ট্যান্ড থেকে। আমরা যাচ্ছি লিভারপুলের একটা ঈদ মার্কেট অ্যাটেন্ড করতে। মুসলিম এন্টারপ্রেনাররা এটা অর্গানাইজ করছে আর কি, আলহামদুলিল্লাহ। যাওয়ার পথে শুরু হয়ে যায় বৃষ্টি, আর আজকে ভালো মতো আরও বুঝলাম যে গাছের প্রয়োজনীয়তা কত বেশি ইম্পর্টেন্ট আমাদের পরিবেশে। বৃষ্টি হচ্ছে কিন্তু গাছগুলো এত সুন্দর করে এই রাস্তায় ছায়া দিয়ে রেখেছে, মনে হচ্ছিল যেন আমাদেরকে প্রোটেক্ট করছে। আমরা এখানে বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে একটু ওয়েট করছিলাম যেন বৃষ্টিটা একটু থামে। আচ্ছা, বলাই হলো না যে কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি হচ্ছে সেফটন পার্কে। আর সেফটন পার্ক হচ্ছে লিভারপুলের সবচেয়ে বড় একটা পার্ক, ইভেন ইউকেতে হেরিটেজের যে গ্রেডিং 1 পার্ক সেটার মধ্যে এক। যাই হোক, আমরা কিন্তু পার্কে চলে আসছি। আর কাদের সাথে আসছি সেটা তো বলাই হয়নি। আসছি হচ্ছে আমার হাজব্যান্ডের কলিগের ওয়াইফ, মানে রাইসা আপুর সাথে। তো আমাদের বাসা একদম কাছাকাছি, আমরা প্রতিবেশী হই, তো সেই কারণে আসলে হুট করে প্ল্যান করে বের হওয়াটা একটু সহজ হয়ে যায় আর কি। তো যাই হোক, পার্কে এসে কিন্তু বেশ ভালোই লাগছিল। তো আমরা ফার্স্টে ঘুরে ঘুরে দেখছিলাম যে কি কি স্টলস আছে, খাওয়া দাওয়া থেকে শুরু করে কোনো ধরনের এক্সিবিশন কী কী আছে একটু ঘুরে ঘুরে আগে দেখি। অনেক ধরনের স্টল ছিল, বিভিন্ন ধরনের আর্টস অ্যান্ড ক্রাফটস থেকে শুরু করে জুয়েলারি কালেকশন, আবায়া, ড্রেসেস কালেকশনস, ক্রোকারিজ, নানান ধরনের জিনিস ছিল। বিভিন্ন ফুড স্টল ছিল। আসলে সবসময় যে কেনার উদ্দেশ্যেই যে এইসব ইভেন্টে অংশগ্রহণ করা ভালো লাগে ব্যাপারটা তা না, মাঝে মাঝে এমনি কিন্তু দেখতেও ভালো লাগে। একটু বাইরে বের হওয়া হয়, হাঁটাহাঁটি করে একটু ঘোরাঘুরি হয়, অ্যাক্টিভিটি আর কি। ভালো লাগছে কোনোটা? এটা ভালো লাগছিল। খুব সুন্দর। আমি ওই পাশেগুলো দেখাচ্ছি। এই আবায়া স্টলটার আবায়াগুলো অনেক বেশি সুন্দর ছিল। প্রত্যেকটা আবায় একটু ডিফারেন্ট ছিল, ভালোই লাগছিল। আমাদের কিন্তু দুইজনের দুইটা পছন্দও হয়েছিল, কিন্তু পরে আর নেওয়া হয় নাই, কারণ একটু বেশি গর্জিয়াস ছিল। সিম্পল যে আবায়াগুলো, এগুলো কিন্তু আমার অলরেডি কয়েকটা আছে বাসায়, আর ওগুলো আমি মসজিদে পরে যাই বা যখন আবায়া পরতে ইচ্ছা করে পরি। বাট গর্জিয়াস আবায়াগুলো না দেখা যায় একবার পরে রেখে দিতে হবে, আর আমি চাচ্ছিলাম না যে এমন কিছু কিনতে এখন যেগুলো আমার সচরাচর পরা হবে না, কারণ শুধু শুধু ওয়েস্ট হয় আর কি। অলরেডি বাসায় আলহামদুলিল্লাহ কাপড় চোপড় আছে, তাই আমি চাচ্ছিলাম না যে এমন কিছু কিনি যেটা আর পরবো না বা কম পরা হবে আর কি। আর এরকম আবায়া পরে আমি চাইলে ম্যানচেস্টার থেকে কিনতেও পারবো। আর এখানে আবায়াগুলোর প্রাইস ছিল যেগুলো একটু নর্মাল সেগুলো 35 পাউন্ড করে বা 40 পাউন্ড করে মনে যাচ্ছিলো। আর যেগুলো একটু গর্জিয়াস বা স্টোন ওয়ার্ক বা সুতার ওয়ার্কের কাজ করা সেগুলো দেখলাম 60, 70, 75 এরকম যাচ্ছিলো আর কি। আর এখানে হচ্ছে কিছু হিজাবের কালেকশন আছে আরেকটা স্টলে। পার হিজাব হচ্ছে 8 বা 9 পাউন্ড করে, যেগুলো বাংলা টাকায় প্রায় 1400, 1500, 1600 টাকার মতো। তো আমি এই জন্য বাংলাদেশ থেকে সবসময় হিজাব কিনি, কারণ আমি রিজনেবল প্রাইসে অনেকগুলো হিজাব কিনে আনতে পারি। আমি লাস্ট রোজার ব্লগেও কিন্তু অনেক হিজাব কিনে নিয়ে আসছিলাম। এরপর আমরা একটা বাংলা বা পাকিস্তানি স্টোরে গেলাম, যেখানে জামার প্রাইসগুলো অতিরিক্ত ছিল, মানে জামা যেরকম ছিল তার চেয়ে প্রাইস মনে হচ্ছিল যে 2 গুণ 3 গুণ। জামাগুলো অনেক প্রাইস না, অনেক বেশি দাম লিখে রাখছে। এটা কত ছিল? 145। বাবা কি বলে এটা 1 এক্সেস লেভেলের দাম, প্রচুর দাম এখানকার জামাগুলো। আসলে জামা কোয়ালিটি, জামার ডিজাইন যদি অনেক বেশি এক্সেপশনাল হয়, সুন্দর হয়, তখন বেশি দাম হলেও জামাটা কেনা সার্থক হয়। বাট এখানে জামাগুলো আমার মনে হচ্ছিল যে ডিজাইনের তুলনায় দাম বেশি। পাকিস্তানি স্টলটার জুয়েলারি কালেকশনগুলো অনেক বেশি সুন্দর ছিল। পেজের নাম হচ্ছে জুয়েলারি বাই সোনিয়া। তো কিউআর কোডও আছে, আপনারা চাইলে কিন্তু স্ক্যান করতে পারেন যারা ইউকে থাকেন। আর এই নেকলেসটাতে এত প্রিটি ছিল, যদি আমি আসলে কানের দুল সহ নেকলেস পরার অভ্যাস থাকতো তাহলে আমি হয়তো এটা বার্গেন করে হলেও নিতাম। খুব সুন্দর ছিল। আমরা চাচ্ছিলাম সিম্পলের মধ্যে কিছু জিনিস কিনতে, পরে দেখি যে একটা রিংয়ের স্টল আছে, অনেক ধরনের রিং। বাংলাদেশে আমরা এরকম কত রিং কিনতাম না। তো আমাদের দুজনের 2টা রিং পছন্দ হয়, আমরা দুজন 2টা রিং কিনি। আরও এখানে হিজাবের স্টল ছিল, নানান ধরনের ফুডের স্টল ছিল, বাট ম্যাক্সিমামে ছিল একদম মিষ্টি ডেজার্ট আইটেম।
আর এখানে সবই অ্যারাবিক ডেজার্টগুলো আমার কাছে টেস্ট একই রকমই লাগে, তো সেই কারণে আমি আসলে টেস্ট করতে আগ্রহী ছিলাম না। আমার খুব ইচ্ছা ছিল যদি একটু চটপটা কিছু থাকতো, ফুচকা চটপটি বা ইন্ডিয়ান পাকিস্তানি টাইপের ফুচকা হলেও হতো, বা বিভিন্ন ধরনের সেভরি আইটেম আর কি। তো সেগুলো কিছু ছিল না। আমরা লাস্টে একটা বার্গার স্টোরে দাঁড়ালাম বার্গার খাওয়ার জন্য। তো সেখানেও প্রায় 15 মিনিট দাঁড়ানোর পর বলে যে বার্গারের পেটি আছে বা বান নাই। তো ওখানেও রিজেক্টেড আর কি, রিজিকে ছিল না। আমরা প্রায় কতক্ষণ দাঁড়াইছিলাম? 15-20 মিনিট তো হবেই না? 15 মিনিট হবে। বার্গারের বান আছে, সরি বার্গারের পেটি আছে, বার্গারের বান নাই। আল্লাহ। আর এই ফুড স্টলে হচ্ছে সমোসা চাট শেষ, সবকিছু শেষ, শুধু ভাত আর ডাল। যাই হোক, পাওয়া না পাওয়া সবকিছুর মধ্যে অনেক সুন্দর একটা দিন কাটলো। আসলে মাঝে মাঝে একটু বের হলেও কিন্তু মন দিল ভালো লাগে। আজকের ভিডিওতে হয়তো অনেকের চোখে রঙিন হাসি মুখ আর আনন্দ করছি এরকমই মনে হচ্ছে। হ্যাঁ, আনন্দ করেছি আলহামদুলিল্লাহ, বাট ক্যামেরার পেছনে কিন্তু একটা অন্যরকম বাস্তবতাও আমাদের সবার জীবনেই চলতে থাকে। মনটা আজ খুব বেশি ভারী ছিল। আমার নানু হাসপাতালে ভর্তি এখনও। ছোটোবেলা থেকে আমি নানুর সাথেই বড় হয়েছি, মানে একদম স্কুল লাইফ থেকে আমি আমার নানুর সাথেই থাকি। ভার্সিটি কিছু বয়স পর্যন্ত আমি মানে নানুর সাথেই থেকেছি। মানে যার সাথে ছোটোবেলা থেকে এত সুখ দুঃখ একসাথে, তার জন্য আজকে দূর থেকে দোয়া করা ছাড়া আমি কিছুই করতে পারছি না। আমি যেহেতু এখন ইউকেতে থাকি 1000 মাইল দূরে, এখানে আসলে একা থাকাটা শুধু চ্যালেঞ্জই না, বরং মন খারাপের সময় বা যে কোনো ধরনের সময় সুখে দুঃখে কাউকে পাশে না পাওয়ার কিন্তু একটা অন্যরকম কষ্ট। এখানে আসলে জীবনের গতি থেমে থাকে না, কোনো জায়গাতেই আসলে জীবনের গতি থেমে থাকে না কারো অসুস্থতায়। মন ভালো না থাকলেও হাসতে হয়, কাজ করতে হয়, চলতে হয়। অফিস যাচ্ছি, কাজ করছি। এখন আমার ইউটিউবে কাজ করাটাও কিন্তু আমার এখন একটা কাজের মধ্যেই পড়ে। তো অনেকেই বলবে যে বাইরে ঘুরছে, হাসছে, কিন্তু আসলে সবাই এটা বুঝে না যে হাসির আড়ালেও কিন্তু অনেক ধরনের দুশ্চিন্তা থাকে। আমাদের মতো যারা প্রবাসী আছে তাদের কাছে পরিবারের ভালো থাকাটা, দেশে সবাই ভালো আছে, শান্তিতে আছে, এই এতটুকু খবর কিন্তু আমাদের জন্য সামনে এগিয়ে যাওয়ার জন্য অনেক বড় একটা প্রেরণা আর কি, একটা বড় একটা ইন্সপিরিয়েশন। এটা বলে বোঝানো সম্ভব না। আমি আসলে আমার ব্লগে ফ্যামিলি বা ফ্রেন্ডস নিয়ে ইন ডিটেলসে কথা বলতে না কমফোর্টেবল ফিল করি না, তো সেই কারণে বলাও হয় না। বাট আমার কাছে মনে হলো যে কার উসিলায় আসলে আল্লাহ দোয়া কবুল করেন আমি জানি না, কারো না কারো দোয়ায় অবশ্যই আল্লাহ রহম করবেন। তো আমি সবার কাছে একটাই অনুরোধ করব, প্লিজ সবাই আমার নানুর জন্য একটু দোয়া করে দিবেন। আলহামদুলিল্লাহ নানু বেশ সুস্থ সমর্থই ছিল, কিন্তু হঠাৎ করে অসুস্থ হয়ে আইসিইউতে ভর্তি হয়। ওখান থেকে আবার কেবিনে শিফট করা হয় আলহামদুলিল্লাহ, বাট ওইখান থেকে আবার ডেঙ্গু ধরা পড়ে এখন আবার আইসিইউতে ভর্তি। ডেঙ্গুর সিজন কিন্তু বাংলাদেশে চলে আসছে আবার, তো আপনারা সবাই প্লিজ বেশি বেশি কেয়ারফুল থাকবেন। যাই হোক, স্টেবল আছে, বাট স্টিল বয়স্ক মানুষ, শরীরের তো আসলে কোনো ঠিক নাই, কখন মানে ভালো দিকে যায় খারাপ দিকে যায়, হঠাৎ করেই চেঞ্জ হয়ে যায়। আর যেটা বললাম, জীবন তো থেমে থাকবে না। অফিস যাচ্ছি, কাজ করছি, কি করব? একদিন যদি কাজ ফেলে রাখি, 2 দিন পরে কিন্তু আমাকেই সেই মন খারাপ নিয়ে আমাকেই কাজগুলো শেষ করতে হবে আবার। তাই সব কিছুর তালে তালেই চলতে থাকি আর কি। এই তো এখানেও কিছু মানুষ আছে যাদের সাথে একদম নিজের মতো করে টাইম স্পেন্ড করা যায়, কোনো ধরনের দেখানোর কিছু নাই আলহামদুলিল্লাহ। যাই হোক, জীবন তো এটাই, হাসি আনন্দ দুঃখ একসাথে চলতে থাকে। আপনারা যারা সময় বের করে কষ্ট করে আমার ব্লগটা দেখেন, আমি চাই না আপনাদের মন খারাপ হয়ে যাক আমার ব্লগ দেখে। বাংলাদেশে এটা একটা সহজ জিনিস আছে না, রিক্সা দিয়ে গেলে ডিরেক্ট বাসার সামনে নামা যায়। এখানে আসলে ওইটা না। আর ড্রাইভ করলে তো সেটা আলাদা কথা, যেহেতু আমি ড্রাইভিং এখনও পারি না। সো আজকে ওয়েদার খুবই সুন্দর, মাশাআল্লাহ অনেক সুন্দর। মানে মনটা খারাপ ছিল, বাট আলহামদুলিল্লাহ ওয়েদারটা ভালো থাকায় মনটাও ভালো। যাই হোক, জানি না কারা এখন পর্যন্ত ব্লগটা দেখেছেন। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আপনি যদি আমার চ্যানেল আজকে নতুন হয়ে থাকেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।